গোয়া সিরিজের এই ভিডিওটাই হলো আমার লাস্ট ভিডিও। এই দিন আমরা পালোলেম থেকে ভাস্কো দা গামায় ফিরে পড়েছিলাম, আর কি কি করেছিলাম সেটাই আজকে এই ভিডিওটিতে দেখাবো। আর এই পুরো গোয়া সিরিজের প্লেলিস্ট আমি ওপরের আই বটনে দিয়ে দিলাম, আপনারা আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। সাউথ গোয়া খুব শান্ত এবং মনোরম জায়গা। পালোলেম বিচের সাইডে এইসব যে হাট টাইপের হোটেলগুলি আছে, এইসব হোটেলে দুদিন বসে এমনিই কাটিয়ে দেওয়া যাবে। পালোলেম বিচের মতো জায়গাতে যদি আপনারা 4 দিন থাকেন তাহলে আপনারা সমস্ত কিছু ভুলে যাবেন, এত সুন্দর একটা জায়গা। কিন্তু আমরা পালোলেমে যে 4 দিন ছিলাম, আমি একদিনও সকালবেলা পালোলেম বিচটাকে এক্সপ্লোর করিনি, তাই আজকেই সকালবেলায় উঠে পড়েছিলাম পালোলেম বিচটাকে এক্সপ্লোর করার জন্য। নিঃসন্দেহে খুব সুন্দর বিচ এই পালোলেম বিচ। সাদা বালি আর নীল রঙের সমুদ্র, আর ওপরে পরিষ্কার নীল আকাশে যে কম্বাইন, সেটা দেখলেই মন মুগ্ধ হয়ে যায়। অনেকেই গোয়ায় আসে শুধু রিল্যাক্স করার জন্য, কিন্তু আমরা গোয়ায় গিয়েছিলাম পুরো গোয়াটাকে ভালো করে এক্সপ্লোর করতে, তাই বিচে বসে যে টাইম কাটানোর মজাটা সেটা বেশ ভালো করেই মিস করছিলাম। তাই এই দিন কিছুটা সময় এই বিচে বসে কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু তাতেও একটু প্রবলেম ছিল, কারণ 10টার সময় এই হোটেলটার একদম স্ট্রিক্ট চেক আউট, তাই আমরা সব কিছু গুটিয়ে নিয়ে 10টার সময়তে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম ভাস্কো দা গামা যাওয়ার জন্য। কারণ আমাদের নেক্সট দিন সকাল 4:30টায় ট্রেন ছিল এবং ভাস্কো দা গামা স্টেশনের কাছ থেকেই আমাদের বাইক রেন্টে নেওয়া ছিল, তাই এই দিন সন্ধেবেলায় আমাদের গাড়িও রিটার্ন দেওয়ার ছিল। পালোলেম থেকে ভাস্কো দা গামা স্টেশনের দূরত্ব হলো প্রায় 70 কিলোমিটার। ভাস্কো দা গামা স্টেশন পৌঁছাতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। ভাস্কো দা গামায় পৌঁছে আমরা প্রথমেই এখানে লাঞ্চ সেরে নিয়েছিলাম, আর একদম স্টেশনের লাগোয়া একটা হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। লাঞ্চ সেরে নেওয়ার পর হোটেলে রেস্ট নিচ্ছিলাম, কারণ এই দিনই আমাদের সন্ধেবেলায় গাড়ি রিটার্ন দেওয়ার ছিল। কিন্তু মন কি চায় ঘরের 4 দেওয়ালের মধ্যে বাঁধা থাকতে, তাই 1 ঘন্টা রেস্ট নিয়েই আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর ফার্স্টেই চলে গিয়েছিলাম ইন্ডিয়ান নেভেল এভিয়েশন মিউজিয়ামে। গোয়ার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তার পাশেই আছে এই নেভেল এভিয়েশন মিউজিয়ামটি। ইন্ডিয়ান নেভি যেসব এয়ারক্রাফটগুলি ব্যবহার করত, সেই সব এয়ারক্রাফটগুলোই এখানে সাধারণ মানুষ দেখার জন্য সাজিয়ে রাখা আছে। এছাড়াও একটা ইনডোর মিউজিয়াম আছে, যেখানে নেভির ইউজ করা টর্পেডো ব্যাটেলশিপের মডেল রাখা আছে। দোনাপোলা ভিউ পয়েন্ট যাওয়ার সময় রাস্তাতে দেখে নিয়েছিলাম একটা ওল্ড চার্চ, যে চার্চটির কিছুই বেঁচে নেই, শুধু বেঁচে আছে একটা শুধু দেয়াল।
এরপর আমরা চলে গিয়েছিলাম দোনাপোলা ভিউ পয়েন্টে। এই দোনাপোলা ভিউ পয়েন্ট মেন ট্যুরিস্টের কাছে অ্যাট্রাকশন হয়েছিল সিঙ্ঘম মুভির শুটিংয়ের পর। এই দোনাপোলা ভিউ পয়েন্ট থেকে কিন্তু সানসেট খুব সুন্দর দেখা যায়। আপনারাও চেষ্টা করবেন যাতে এই দোনাপোলা ভিউ পয়েন্টে সানসেটের সময় আসতে পারেন, কারণ সানসেটের সময় যে ভিউটা দেখা যায় সেটা অপূর্ব সুন্দর। এখানে আমরা পুরো সানসেটের টাইমটাই বসেছিলাম, দেখতে দারুণ লাগছিল। এখানে সানসেট দেখার পর আমরা চলে গিয়েছিলাম পাঞ্জিমের কনসেপশন চার্চের কাছে। সেখানে এক জায়গায় গাড়ি রেখে পাঞ্জিমের মার্কেটে একটু ঘুরে সন্ধেবেলার এই চার্চের সৌন্দর্য দেখে তারপর আমরা ফিরে পড়েছিলাম ভাস্কো দা গামা স্টেশনে, যে হোটেলটি নিয়েছিলাম সেখানে। গোয়া থেকে যদি আপনারা কিছু কেনার ইচ্ছা হয় তাহলে বাগা কালাঙ্গুটের যে মেন রোডের মার্কেটটি আছে সেই মার্কেট থেকেই কিনে নেবেন, কারণ অন্যান্য জায়গায় কিনতে গেলে এখানকার থেকে তুলনামূলক বেশিই থাকে দাম। এই স্টেশন চত্বরের পাশেও একটা ভালো মার্কেট আছে এবং এই মার্কেটে ড্রাই ফ্রুটেরও প্রচুর দোকান আছে, তাই আমরাও চলে এসেছিলাম ড্রাই ফ্রুটের দোকানে কিছু ড্রাই ফ্রুট কিনে নিতে। কিন্তু এখানকার ড্রাই ফ্রুটের দোকানগুলোতে ড্রাই ফ্রুটের দাম কলকাতার থেকে বেশি বলছিল, হয়তো ট্যুরিস্ট বুঝতে পেরে এখানে দাম বাড়িয়েই বলছিল। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচেই রেস্টুরেন্ট ছিল এবং সেই রেস্টুরেন্ট থেকে রাত্রিবেলা ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খেয়ে আমরা রাত্রিবেলা ডিনারটা সেরে নিয়েছিলাম। নেক্সট দিন সকালে চেক আউট করে চলে গিয়েছিলাম স্টেশনে। তখনও এখানে সানরাইজ হয়নি। ট্রেন যখন কাঁটায় কাঁটায় 6:30 ভাস্কো দা গামা স্টেশন থেকে ছাড়ছে তখন সূর্যি মামা আস্তে আস্তে আড়মোড়া ভেঙে উঠতে শুরু করেছে। আর এই সানরাইজ দেখতে দেখতেই আমাদের দীর্ঘ গোয়া ট্যুরটা শেষ হলো।